মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে প্রথমবারের মতো সরাসরি যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম। স্বাধীনতার ৫০ বছর পর তিনি তার জীবনের নানা অজানা অধ্যায়, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের নেপথ্যের ঘটনা তুলে ধরেন। লাইভ চলাকালীন এক পর্যায়ে মেজর ডালিম তার বাম হাত উঁচিয়ে দেখান, যেখানে একটি আঙুল নেই। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেখুন, আমার বাম হাতের একটি আঙুল নেই। কেন নেই সেটিও বলি। মুক্তিযুদ্ধ চলাকালে একাধিকবার আহত হয়েছিলাম। আমার শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে। এই আঙুল হারিয়েছি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে। এটা আমার গৌরবের স্মৃতি। এ সময় তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি অন্তত ৩ বার গুরুতরভাবে আহত হন। এই আঙুল হারানো কোনো দুর্ঘটনা নয়, এটি আমার ত্যাগের চিহ্ন। দেশের জন্য আমাদের সবাইকে অনেক কিছু দিতে হয়েছে, তবে বিজয়ের স্বাদ তার চেয়ে অনেক বড়, বলেন মেজর ডালিম। ইলিয়াস হোসেনের এক প্রশ্নের জবাবে ডালিম দাবি করেন, ১৫ আগস্ট মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেছেন, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে গেল। তিনি আরো বলেন, মুজিবের মৃত্যু এবং বাকশাল পতনের খবর জানার পর শহর, বন্দর ও গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। শেখ মুজিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মেজর ডালিম বলেন, আমার বইতে পরিষ্কার লেখা আছে, মুজিব পরিবারের সাথে আমার কি সম্পর্ক ছিল সেটা ব্যক্তিগত বা পারিবারিকভাবে। আমরা কিন্তু তার সঙ্গে বিট্রে করিনি। আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন, আমরা মেনে নিলাম। তিনি নিজে রাখলেন আমাকে আর নূরকে। শেখ মুজিবকে জাতির পিতা প্রসঙ্গে ডালিম বলেন, আমি একজন মুসলমান হিসেবে কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির ভাতিজা এগুলো আমি মানি না। এগুলো সঠিক বয়ান নয়। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ নারীর সম্ভ্রম হারানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, এই ৩০ লাখ কথাটা জন্ম নিল কিভাবে সেটার ইতিহাস আমার বইয়ের মধ্যে লেখা আছে। মুজিব যখন লন্ডন ও ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবেন, তখন লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন। এগুলো অর্গানাইজড করেছিল পাকিস্তান সরকার। তখন তার সঙ্গে দেখা করতে যায় বিবিসির বাংলা বিভাগের হেড সিরাজ ভাই আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রেজাউল করিম। তিনি ফরেন মিনিস্ট্রি অফিসার, যার সাথে আমিও চাকরি করেছি কিছুদিন, জানাশোনা রয়েছে। এই দুজন মুজিবুর রহমানের কাছে যায়। তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করেন, এটা সিরাজ ভাই আমাকে নিজেই বলেছেন। সিরাজ ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা আগে থেকেই ছিল। যখন আমি ছাত্র জীবনে ছিলাম, তখন উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছেন মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য। মুজিব তখন সিরাজ ভাই আর রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করেছেন, সত্যিই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে, নাকি আমাকে কোথাও নিয়ে মেরে ফেলার বন্দোবস্ত করা হচ্ছে? তখন সিরাজ ভাই বললেন, মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি যাচ্ছেন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ হিসেবে, কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা বলতে পারবো না। এটা আপনার সিদ্ধান্ত। তখন জিজ্ঞাসা করল, ক্ষয়ক্ষতি কত? বলে যে সবকিছু মিলে ৩ লাখের মতো। ৩ লক্ষ। তখন ৩ লক্ষ রে? সিরাজ ভাই পরে আমাকে বলেছেন, আমি কোনোদিন ভাবতে পারি নাই যে মুজিব ভাই ইংরেজিতে ডেভিড ফ্রস্টের সঙ্গে কথা বলবেন, জানি তো বাংলাই বলবেন। যখন ইন্টারভিউটা নিতে আসলো, David Frost asked this question, what do you think the loss of lives in this so-called freedom? মুজিব বললেন, 3 মিলিয়ন। ৩ লাখকে বানিয়ে ফেললেন 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজা শুরু হইল, তা চলতেই আছে।